সত্যি বলতে কি, এই রান্নাটা যখন বাড়িতে হচ্ছে শুনতাম না, তখন ভীষণ বিরক্ত লাগতো। আর মায়ের ওপর তো প্রচণ্ড রেগে যেতাম। কিন্তু আজকে যেহেতু রবিবার আর ঠাকুর বাড়ির রান্না দেওয়ার কথা, সেই জন্য কাল সন্ধ্যাবেলা বসলাম পূর্ণিমা ঠাকুরের রান্নার বইটা নিয়ে। খুঁজতে খুঁজতে দেখলাম আমার সেই বিরক্তিকর রান্নাটা ঠাকুর বাড়িতেও নাকি ছিল। আমি ভাবলাম আজকে তাহলে এটাই ট্রাই করা যাক। আমার যেটা একেবারেই অপছন্দ ছিল, দেখে আজকে নিজে বানিয়ে সেটা আমার ভালো লাগে কিনা। আজকে বানাবো ঠাকুরবাড়ির পাঁপড়ের ডালনা। সেই জন্য একেবারে মশলা ছাড়া পাঁপড় নিয়ে নিয়েছি, সেগুলোই 4 টুকরো করে কেটে নিলাম। পাঁপড়ের ডালনা কিন্তু খুব সহজ রান্না, সেটাকেই যদি একটু অন্যভাবে করা যায় আর ঠাকুরবাড়ির রান্নার যদি একটু টাচ থাকে, তাহলে আমার মনে হয় রান্নাটা কিন্তু খেতে ভালোই হবে। পাঁপড়গুলো প্রথমেই ভেজে তুলে রাখলাম। বেশ কিছু পাঁপড় ভেজে নিয়েছি, খুব বেশি লাল করে কিন্তু পাঁপড়গুলো আমি ভাজিনি। এবার সেই তেলেতেই দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা কিছু আলু। তার মধ্যে দিয়ে দিলাম অল্প 1 চিমটে নুন আর 1 চিমটে হলুদ। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, ততক্ষণে একটা মশলাও তৈরি করে নেব। যেহেতু ঠাকুরবাড়ির রান্নায় সব কিছুই বাটা মশলা ব্যবহার করা হয়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সত্যি বলতে কি বাটা মশলায় রান্না করাটা আমাদের পক্ষে একটু চাপের। সেই জন্য মশলাগুলো আমি প্রথমেই জলে গুলে নিচ্ছি, যাতে একটা বাটা মশলার এফেক্ট রান্নার মধ্যে আসে। সেই জন্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছুকেই একটু জল দিয়ে গুলে রেখে দিলাম। ওদিকে কিন্তু আলুগুলো আমাদের বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলু যেহেতু আমি এই ভেজেই রান্না করব, সেই জন্য ভালো করে ভেজে নিলাম। তোমরা চাইলে আলুটা সিদ্ধ করেও রান্নাটা করতে পারো। এত তেল রান্নায় কিন্তু লাগবে না, সেই জন্য বেশ কিছুটা তেল তুলে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ঘি। ঘিটাকে ভালো মতো গলতে দেব। তারপর দিয়ে দেব বেশ কিছু গোটা মশলা। দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম দারচিনি, এলাচ 2টো ফাটিয়ে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম 4টে মতো লবঙ্গ। সমস্ত কিছুকে ভালো করে ভেজে নেব একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত। ওই ধরো 20 থেকে 30 সেকেন্ডের মতো ভালো করে ভেজে নিয়ে জলে যে গুলে রেখেছিলাম মশলাটা, সেটাও দিয়ে দেব। ব্যাস, আবার কি, ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে কষিয়ে যখন তেল ছেড়ে দেবে, তখন যে বাটির মধ্যে মশলাটা গুলে রেখেছিলাম, তার মধ্যে তো অনেকটা মশলা লেগেছিল, অল্প একটু ধুয়ে জলও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব একটু আদা বাটা আর সামান্য চিনি। দিয়ে আবারও সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে কষিয়ে ভালো মতো তেল ছেড়ে দিলে আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি আলুগুলো ভেজে ব্যবহার করছি, সেই জন্য একটু আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্নাটা করে নিতে হবে। যদি আলু সিদ্ধ করা থাকে আগে থেকে, তাহলে তো আর সমস্যাই নেই। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার জলটা বেশ ভালো মতো ফুটে উঠলে স্বাদ মতো নুন দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নেব। এখানে নুনের পরিমাণটা আমি একটু কমই রাখলাম, যেহেতু আলু ভাজার সময় আমি অনেকটা নুন দিয়েছিলাম। আলু কিন্তু আমাদের অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, আবারও নেড়ে চেড়ে দেখো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে একটা টুইস্ট কিন্তু ঠাকুরবাড়িতে অবশ্যই থাকে, একটুখানি পাতি লেবুর রস। আর আগে যে পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, ততক্ষণে তোমরা বলে ফেলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি। পাঁপড়গুলো কিন্তু আমি একটু মুড়ে মুড়ে ভেজেছিলাম, যাতে এই তরকারিটা যখন দেবো তখন কিন্তু পাঁপড়গুলো গোটা গোটাই থাকবে। যদি একদম বড় বড় সাইজের করে করা হয়, তাহলে কিন্তু পাঁপড়গুলো ভেঙে দিতে হবে। সেই জন্যই আমি এরকম মুড়ে মুড়ে ভেজেছিলাম। নামানোর আগে একটু গরম মশলা আর সামান্য ঘি দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 1 থেকে 1.5 মিনিটের জন্য। ব্যাস, গরম গরম সার্ভ করে দিয়েছি। সত্যি বলছি, আমার ছোটোবেলায় যে রান্নাটা একেবারে অপ্রিয় ছিল, সেই রান্নাটা আজকে নিজের হাতে করে যেন অমৃত মনে হলো। তোমাদের আজকের এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও হাজির হব নতুন রান্না।